শুভ সন্ধ্যা। শুরু করছি ইউইএম টাইম, অর্থাৎ শনিবার 7টাটা হচ্ছে কি ইউইএম এর সময় সিটিভিএনে। আপনারা সিএনএও এটা টুকরো দেখতে পাবেন এবং আমাদের আপনাদের সুবিধার্থে বলছি আমাদের ইউটিউব এবং পোর্টালেও আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে পাবেন। আজকে আমাদের বিষয়বস্তু সব কিছু বাদ দিয়ে ইউইএম জয়পুর প্রথম, তারপর কলকাতাতেও আসবো। আপনারা জানেন যে ইউইএম জয়পুর, আপনারা তো দেখেছেন আমাদের পুরনো এপিসোডগুলো, যারা দেখেননি তাদেরকে বলি যে সেখানকার সরকার বদলায় 5 বছর বাদে বাদে, যেই সরকারই আসুক তার নজরে থাকে ইউএম জয়পুর, এবং তারা নিজেরা ধরুন আপনার যিনি এডুকেশন মিনিস্টার বা এই ধরনের যারা রয়েছেন তারা অতিথি হিসাবে আসেন, তারা বক্তব্য রাখেন, এটা তো একটা পার্ট গেলই। এছাড়া যত বণিক সভা আছে টপ মোস্ট, সে সমস্ত জায়গায় আমন্ত্রণ থাকে আমাদের ভাইস চ্যান্সেলরের। তো সব মিলেই আমরা আলোচনা করব, কিন্তু জয়পুরকে আজকে আমরা একদম প্রায়োরিটি দিচ্ছি এবং একদম গোড়াতেই ইউএম জয়পুর নিয়ে যার মুখে শুনতে আমরা সব থেকে খুশি হব তিনি প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর জয়পুর। নমস্কার। আমি আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আরেকজন আমাদের ব্যক্তিত্ব বসে রয়েছেন বাঁদিকে। ইনি জয়পুরে যান, নিশ্চয়ই যান, কারণ নিজেদেরই তো ইনস্টিটিউট। তবে ইনি দায়িত্বে রয়েছেন যেখানকার, সেটি হচ্ছে গিয়ে একেবারে অ্যাবসলিউটলি IMUM কলকাতা। তিনি প্রফেসর ডক্টর রাজীব গঙ্গোপাধ্যায় বা রাজীব গাঙ্গুলি। ওয়েলকাম স্যার। নমস্কার, ধন্যবাদ। শুনবো জয়পুরের ইতিকথা। না, ইতিকথা মানে দেখুন, এখানে একটা প্রসঙ্গ যেটা সব থেকে আগে ওঠে, যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের ছেলেরা কি জয়পুরে পড়তে যায়, ইউএম জয়পুরে পড়তে যায়। এখানে আমি শুধু একটু সবাইকে বলবো যে আমি এটা একটু গর্বের সাথেই বলি, এবং আমি ধন্যবাদও জ্ঞাপন করি পশ্চিমবঙ্গের লোকেদের যে তারা এটা কনসিডার করে যে তারা তাদের ছেলে মেয়েদের জয়পুরে পাঠাবে, এবং প্রতি বছর কলকাতা থেকে 300-400 ছেলে জয়পুরে পড়তে যায়। এবার আমি এটাও বলবো যে দেখুন, কলকাতা থেকে যত ছেলে বাইরে পড়তে যায় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তার মধ্যে ইউএম জয়পুর উপরের তালিকায় থাকবে যে সব থেকে বেশি সংখ্যক ছেলে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে কোথায় পড়তে যায়। আপনি দেখবেন যে জয়পুরে, আমাদের ইউএম জয়পুরে যায়। এবারে বলবেন কেন ইউএম জয়পুরে কেন যায়? দেখুন, এর পেছনে বেশ কিছু কারণ আছে, যেগুলো আমি এক এক করে একটু বলার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে যে জয়পুর এমন একটা জায়গা যেটা দিল্লি নয়, আবার দিল্লির থেকে কম কিছুও নয়। মানে ধরুন আপনারা আইআইটির কথা বলেন, তো আইআইটি যে আমাদের পশ্চিমবঙ্গে আছে, সেটা তো চাইলে কলকাতাতেও হতে পারত, কিন্তু আইআইটিটা কিন্তু কলকাতায় নয়, সেটা খড়গপুরে খড়গপুরের সাববে, যেটা কলকাতা নয়, আবার কলকাতার চেয়ে কম কিছুও নয়। কেন? কারণ যে চাইলে কলকাতা থেকে ফট করে ট্রেনে চড়ে ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেতে পারে, খুব সহজে ইজিলি পৌঁছে যাওয়া যেতে পারে। তার ফলে কোনো রকম কোনো জিনিসের অভাব ওখানে নেই। আমি যদি চাই ফট করে কলকাতায় চলে আসতে পারি, কলকাতার যেসব কোম্পানিজরা রয়েছে তারা ইজিলি প্লেসমেন্টে যেতে পারে, বা সেখানে ছেলেরা খুব সহজে কলকাতায় ইন্টার্নশিপ করতে আসতে পারে, সেই সুবিধাগুলো রয়েছে। আবার কলকাতা থেকে দূরে সরে যাওয়ার সুবিধা, বা খড়গপুরের একটু সাইডে চলে যাওয়ার সুবিধা হচ্ছে যে সেখানে যে নিস্তব্ধতাটা রয়েছে, যে শান্তিটা বিরাজ করে, তার মধ্যে পড়াশোনাটা খুব ভালো হয়। জয়পুরও সেরকমই, ইউএম জয়পুর সেরকমই একটা জায়গায় অবস্থিত। জয়পুর শহর থেকে আপনি যেই হাইওয়েতে পড়লেন, হাইওয়ের পথ ধরে আপনাকে 30 মিনিট চলতে হবে। আজকাল 30 মিনিট লাগে না, কারণ আজকাল অনেকগুলো পরপর গত 6 মাসের মধ্যে ওই রাস্তার ওপরে 6টা ব্রিজ তৈরি হয়েছে। 6টা ব্রিজ 6 মাসে, এবং সেই ব্রিজগুলো ধরে আজকের দিনে 25 মিনিটে, মানে জয়পুরের জয়পুর থেকে আপনি হাইওয়েটায় পড়লেন, 25 মিনিটে আপনি আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছে যেতে পারবেন। তার ফলে কি হলো, ওই রাস্তা ধরেই আবার ডান দিকে বেঁকে দিল্লি চলে যাওয়া যায়। দিল্লি আমাদের ওখান থেকে 3.5 ঘন্টা মতো লাগে দিল্লি গাড়ি করে যেতে। তার মানে বুঝুন,
দিল্লিতে যে প্লেসমেন্টগুলো হতে থাকে বা হিউজ নাম্বার অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, পশ্চিমবঙ্গ আজকে অনেক আগে এগোচ্ছে, অনেক বড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা তো মানার বিষয় যে দিল্লিতে ইন্ডাস্ট্রিজ বেশি আছে, অনেক বেশি। কোম্পানি অনেক বেশি আছে। মানে দিল্লির লাগোয়া রাজস্থানের দিকে আসা, গুজরাট ভাবুন, হরিয়ানা সেখানে আছে। ইন্ডাস্ট্রিজ অনেক বেশি আছে, মুম্বাই সবই তো ধারে কাছে, গুজরাট। এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিজ অনেক বেশি আছে এবং সেখানে রোজ প্লেসমেন্ট চলতে থাকে, ওয়াকিং রোজ এভরিডে কোনো না কোনো কোম্পানির ওয়াকিং হচ্ছে। এ বলে যে আজকে এসো ওয়াকিং, কালকে এখানে এই কোম্পানির ওয়াকিং, পরশু এই কোম্পানির ওয়াকিং, কন্টিনিউয়াস প্লেসমেন্ট প্রসেস চলতে থাকে। আমরা ওই দিল্লির কোম্পানিদের ওই 3.5 ঘন্টার মধ্যে গাড়ি করে আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে চলে আসতে পারি ফর প্লেসমেন্ট। আবার কোনো কোম্পানি যদি বলে যে না, তুমি তোমার ছেলেদের এখানে নিয়ে চলে এসো, কারণ সে তোমার এখানে আমার ফার্স্ট রাউন্ডটা তোমাদের ওখানে গিয়ে আমরা করে নিয়েছি, সেখানে তোমাদের যে 100 জন বসেছিল বা 200 জন বসেছিল তার মধ্যে 20 জন সিলেক্টেড হয়েছে, আমি 20 জনের জন্য আর যাব না, 20 জনের জন্য যে সেকেন্ড রাউন্ডটা আছে সেই সেকেন্ড রাউন্ডটা তুমি এখানে নিয়ে এসো। আমরা বাসে বসিয়ে স্টুডেন্টদের নিয়ে চলে যাই এবং তার ফলে আপনি দেখবেন ইউএম জয়পুরে রোজ প্লেসমেন্ট হয়, রোজ। মানে আমি এখন এখানে কথা বলছি, আজও প্লেসমেন্ট হচ্ছে, কালও প্লেসমেন্ট হবে, গতকালও প্লেসমেন্ট হয়েছে, এভরিডে কোনো না কোনো কোম্পানি প্লেসমেন্ট চলতে থাকে। দের ইজ এ হিউজ চান্স অফ গেটিং অ্যাবজর্ভড ইন দ্য ফাইনেস্ট অফ প্লেসেস। আজকে যদি কম্পিউটার সায়েন্স, যেখানে সব থেকে বেশি সংখ্যক ছেলেরা আসে যে কারণেই হোক না কেন, কিন্তু অন্য যেসব ইন্ডাস্ট্রি, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সেগুলোতে তো এখন ডিম্যান্ড অনেক হাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে বেশি ছেলে গত 3-4 বছরে ওই কোর্সগুলোতে যায়নি, এদিকে নাম্বার অফ জবস তো একই রকম রয়ে গেছে, তার ফলে ওই কোম্পানি, ওই ইন্ডাস্ট্রিগুলোতে ডিম্যান্ড ভীষণ বেশি। এবার সেগুলো এত ইন্ডাস্ট্রি ওখানে রয়েছে যে মেকানিক্যালের ছেলেরা, ইলেকট্রিক্যালের ছেলেরা 4th ইয়ারে যাওয়ার 15 দিনের মধ্যে প্রতিটা ছেলে প্লেসড হয়ে যায়, প্রতিটা, কোনো একটাও ছেলে বাকি থাকে না। আমি আপনাকে বলছি, মানে আজকে এখনো আমাদের 1 মাস 1.5 মাস তো বাকি ক্লাস শেষ হতে, 4th ইয়ারের ছেলেরা বেরোতে। আজ যদি কোনো কোম্পানি এসে বলে যে তুমি মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের ছেলে দাও, মানে আমি সবাই হাত তুলে দেবো, একটাও ছেলে নেই, সব বেরিয়ে গেছে। এভরিবডি ইজ প্লেসড, এভরিবডি উইদাউট আ সিঙ্গেল এক্সেপশন। একদম আমি জোর গলায় এই কথাটা বলছি। তার ফলে কি হয় যে ছেলেরা হিউজ নাম্বার অফ প্লেসমেন্টস পায়। আবার আপনি আমাদের ক্যাম্পাসটাকে যদি দেখেন, সেটা একটু নিস্তব্ধতার মধ্যে, 32 একরের বিরাট ক্যাম্পাস, 11টা বিল্ডিং আছে এবং প্রচুর, প্রায় 1000-এর ওপরে গাছ আছে এবং পুরো ক্যাম্পাসটা গুরুকুল স্টাইলে, এথনিক বিল্ডিং স্ট্রাকচারে, পুরো গাছ দিয়ে ঘেরা, এত সুন্দর একটা ক্যাম্পাস যে সেখানে, সেটার নামই সবাই, লোকালরা সবাই বলে গুরুকুল। ঢুকলেই আপনার মনে হবে সত্যি আপনি গুরুকুলে ঢুকেছেন। কিন্তু গুরুকুলে ঢুকলে কি হবে, আপনি যেই ঢুকবেন আপনি দেখবেন ছেলেরা ক্যান্টিনে বসে বা একাডেমিক ব্লকে বসে বা লাইব্রেরিতে বসে সবাই ল্যাপটপ খুলে ওয়াইফাইয়ে কানেক্ট করে ইন্টারনেটে কাজ করছে। আপনি দেখবেন রোবট ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসের মধ্যে, আপনি দেখবেন বেস্ট অফ স্ট্রাকচার, কেউ ড্রোন ওড়াচ্ছে। আজকের দিনে আমরা চাইনিজ ড্রোন কেনা বন্ধ করে দিয়েছি। আমরা আমাদের ক্যাম্পাসে যে ড্রোন তৈরি করি, সেই ড্রোন দিয়ে আমরা বিভিন্ন শুটিং করি। ইউনিভার্সিটির যখন কোনো পিকচার তুলতে হয় বা কোনো প্রোগ্রাম হলো, তার যে শুটিং করার ভিডিও শুটিং আমরা আমাদের নিজস্ব ড্রোনে করি। তার কারণ হচ্ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে চাইনিজ ড্রোন কিনলে ওটা স্ট্যাটিক দাঁড়াতো, আর আমরা যে ড্রোন বানাতাম সেই ড্রোনগুলো নড়তো চড়তো, ছবি তোলা যেত না। আজকে আমরা সেই টেকনোলজিতে পৌঁছে গেছি, সেই ইনফ্রাস্ট্রাকচারে ড্রোনটা একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকে চাইনিজ ড্রোনগুলোর মতো। সেই কারণে আমরা আমাদের নিজস্ব তৈরি ড্রোনে ছবি তুলি। ফলে আপনি দেখবেন কেউ ড্রোন ওড়াচ্ছে, কোনো ছেলে ড্রোন ওড়াচ্ছে, কোনো ছেলে ড্রোন তৈরি করছে, কোনো ছেলে রোবট বানাচ্ছে, কোনো ছেলে এআই প্রোগ্রাম লিখছে, কেউ ওয়াইফাইয়ে বসে পড়াশোনা করছে, কেউ NPTEL পরীক্ষা দিচ্ছে, কেউ কোর্সেরা পরীক্ষা দিচ্ছে, কিছু না কিছু একটা জিনিস ওখানে চলছে। এই যে একটা সুন্দর অ্যাটমসফিয়ার আপনি ঢুকলেই চোখের সামনে দেখতে পাবেন, এটা আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। আপনি দেখবেন যে হোস্টেল ব্লকে ছেলেরা, টিচাররা মোটামুটি পাশাপাশি হোস্টেল ব্লকে থাকে। তার মানে কোনো স্টুডেন্ট চাইলে যখন খুশি টিচারের ব্লকে গিয়ে তাকে প্রশ্ন করতে পারে আফটার ক্লাস আওয়ার্স। আপনি ক্লাস আওয়ার্সে এলে তো নিশ্চয়ই, আপনি ক্লাস আওয়ার্সের পরে আসুন, দেখবেন কোনো না কোনো টিচার ক্লাস নিচ্ছে, যেহেতু একটা ক্যাম্পাসটা উইদিন হোস্টেল হয়ে একটা ইন ক্যাম্পাস ব্যাপার রয়েছে। কারণ আপনি দেখবেন সন্ধ্যাবেলা আসুন, দেখবেন কোনো না কোনো টিচার ক্লাস নিচ্ছে। আপনি রাত 12টায় 2টোর সময় যান, দেখবেন অ্যাটলিস্ট একটা সেট অফ স্টুডেন্ট লাইব্রেরিতে পড়াশোনা করছে।
আপনি রাত দুটোয় ওয়ার্কশপে যান, অন্তত 10-12টা ছেলে দেখতে পাবেন যারা ওয়ার্কশপে কিছু না কিছু বানাচ্ছে। এগুলো কি খোলা থাকছে সবসময়? এগুলো আন্ডার সুপারভিশন খোলা থাকে, ইনফ্রাস্ট্রাকচার অলওয়েজ খোলা থাকে। লাইব্রেরি তো 24 আওয়ার্স 365 ডেজ বটেই, সিকিউরিটি বসানো থাকে, সবসময় খোলা থাকে। তার ফলে আপনি যখনই যান না কেন আপনি দেখবেন একটা ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার, এবং হোস্টেল থাকার ফলে সবসময় স্টুডেন্টরা আনন্দ করছে, হই হুল্লোড় করছে, একে অপরের বার্থডে সেলিব্রেট করছে, ক্যান্টিনে বসে পড়াশোনা করছে, ক্যান্টিনে বসে কিছু একটা বিষয় নিয়ে ডিসকাস করছে, আনন্দ করছে। এই যে অ্যাটমসফিয়ার, বা ধরুন বিকেলবেলায় যদি 5টার সময় যান দেখবেন খেলছে, ফুটবল খেলছে, ভলিবল খেলছে, আবার যেই 6টা বেজে যাচ্ছে বা 6:30 বেজে যাচ্ছে ঘরে পড়তে চলে যাচ্ছে, একসাথে গ্রুপ স্টাডি করছে। এবার আপনি আপনার ছেলেকে যেই মুহূর্তে, ছেলে বা মেয়েকে আপনার ওখানে পাঠালেন, যেমন প্লেসমেন্ট অপরচুনিটিসটা বেশি, শান্তশিষ্ট জায়গায় আপনি পড়তে পারবেন, সেরকমই আপনি কিন্তু আপনার ছেলেকে স্বয়ং সম্পূর্ণ করছেন। সেই ছেলে আজকে চাইলে নিজের কাজটা নিজে করতে পারে। বাড়িতে থাকলে তো আপনি 1 গ্লাস জলও তাকে ভরে খাওয়ান, কিন্তু সে যখন ওখানে থাকছে সে তার নিজের জিনিসটা নিজে টেক কেয়ার স্বনির্ভর করছে। হচ্ছে। সে শেয়ারিং শিখছে, সে কেয়ারিং শিখছে। সে শিখছে যে কি করে একটা ঘরে 2জন মিলে শেয়ার করে, বা কিছু কিছু ক্ষেত্রে 3জন মিলে শেয়ার করে থাকতে হয়। আবার শিখছে যদি আমার বন্ধুটার শরীর খারাপ হয় কি করে তার জন্য খাবারটা এনে দিতে হয়। সে শেয়ারিং শিখছে, সে কেয়ারিং শিখছে, এবং সে এটা শিখছে যে কি করে একসাথে গ্রুপ স্টাডি করতে হয়। আবার কোনো একদিন যদি পাশের বন্ধুটা পরের দিন তার একটা গানের প্রোগ্রাম আছে, সারা রাত ধরে গান করতে হবে, তাহলে কি করে তার জায়গাটা ছেড়ে দিয়ে তাকে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে হয় সেটাও সে শিখছে। ব্যাপারটা বুঝুন, সে অ্যাকোমোডেশন শিখছে। এই জায়গাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যেই জন্য আপনি আপনার ছেলেকে কলকাতা ছেড়ে জয়পুরে পাঠান। আর আমি অ্যাজ ভাইস চ্যান্সেলর দায়িত্ব নিই যে জয়পুরে যে ছেলেরা আমার কাছে আপনি পাঠাচ্ছেন তার দায়িত্ব আমার, যতক্ষণ না পর্যন্ত সে প্লেসমেন্ট তার হবে, we will continue placement, and placement at UM Jaipur will continue till the last willing student is satisfactorily placed. শেষ ইচ্ছুক বাচ্চা যতক্ষণ না তার স্যাটিসফ্যাকশন সহ চাকরি পেয়েছে, চাকরি দেওয়া থামবে না, প্লেসমেন্ট উইল কন্টিনিউ ফর হিম অর হার। যদি কোনো ছেলে আমাকে বলে এসে যে স্যার আমার তো পরীক্ষা হয়ে গেল, আমার এখনো প্লেসমেন্ট যেটা পেয়েছি আমি স্যাটিসফাইড না, আর একটু বেটার চাই, আমি বলি তুমি অ্যাবসলিউটলি আমাদের হোস্টেলে থেকে যাও, তোমাকে এক্সট্রা ফিস তার জন্য দিতে হবে না, বাট তুমি যতক্ষণ না প্লেসমেন্ট পাচ্ছ থেকে যাও, এবং আসছে 1 মাসের মধ্যে উই এনশিওর দ্যাট হি গেটস দ্য বেস্ট অফ জব। এই জায়গাটা আচ্ছা, এখানে একটা ছোট প্রশ্ন করছি, এটা শুনি। আপনি নিজে এআই স্পেশালিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই তো স্পেশালিস্ট মানে জানি না, এআই নিয়ে রিসার্চার, এআই নিয়ে রিসার্চ। আমি জানি যে আপনি এআই স্পেশালিস্ট। তো সেই ক্ষেত্র থেকে যে আপনি বা অ্যালেক্স এসেছিলেন বা প্রফেসর গাঙ্গুলি, আপনারা প্রত্যেকেই আলোচনা করেছেন, কিন্তু আপনার এআই নিয়ে বিশদ বিবরণ আপনি মানে সন্ধ্যার পর সন্ধ্যায় দিয়েছেন স্যাটারডে। এই বিষয়টা জয়পুরে কতটা স্ট্রং? জয়পুরে সেই প্রসঙ্গে আসছিলাম। দেখুন, জয়পুরে না আমরা কয়েকটা জিনিসকে ধরে কাজ করি। আমরা ধরে নিই একটা ছেলে সে প্লেসমেন্টে যেতে পারে ফর আ প্রাইভেট কোম্পানি, সে গভর্নমেন্ট জবের জন্য যেতে পারে, সে এন্টারপ্রেনিয়রশিপ নিজের কোম্পানি খুলতে পারে, অ্যান্ড ফাইনালি সে কিন্তু বিদেশে হায়ার স্টাডিজের জন্য যেতে পারে, বা আমাদের দেশের মধ্যে আইআইটি বা এনআইটিতে হায়ার স্টাডিজের জন্য যেতে পারে। এই 4টে দিক আমরা বজায় রাখি। ফলে সে যখন প্লেসমেন্টের কথা ওঠে, তাকে আমরা প্রথম দিন থেকে তাকে আমরা প্লেসমেন্ট ট্রেনিং শুরু করে দিই। তাকে কিন্তু আমরা এরকম ফেলে রাখি না যে সে কবে 4th ইয়ার হবে আমরা 3rd ইয়ার থেকে শুরু করবো বা 4th ইয়ারে গিয়ে শুরু করবো। ফার্স্ট ডে থেকে তার প্লেসমেন্ট ট্রেনিং শুরু হয়। পরীক্ষা, তাকে 8টা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষাগুলো তাকে প্লেসমেন্টের জন্যই প্রিপারেশনের পরীক্ষা, সে যেন প্লেসমেন্ট এবং গভর্নমেন্ট প্লেসমেন্টের জন্য তৈরি হয়। এবং আমরা এনশিওর করি যে প্রত্যেকটা স্টুডেন্ট এআই মডেল ট্রেন করতে শিখবে। মানে কি? মানে হচ্ছে, ধরুন আমি তাকে স্পেসিফিক আইডিয়াস দিয়ে দেবো। আমি যেটা আগে হয়তো একবার বলেছিলাম যে আমি এত এআই মডেল পাবো কোথা থেকে। আমি সিম্পল দেবো। আমি বলবো যে তুমি একটা এআই মডেলকে সাউন্ড চিনতে শেখাও। মানে কি? একটা গ্রুপ অফ স্টুডেন্টস আপনি গেলে দেখবেন এআই মডেলকে সাউন্ড চেনা শেখাচ্ছে। মানে কি? মানে এরকম করছে, বলে দেবে এটা নকিং সাউন্ড, এরকম করছে বলবে এটা ক্ল্যাপিং সাউন্ড, এরকম একটা এআই মডেল তৈরি করো। আমি আরেকটা সেট অফ স্টুডেন্টসকে দিয়েছি যে এআইকে স্মেল চেনা শেখাবে।
মানে কি, যেটা দেবেন এআই এর সামনে ও সেটা শুকে বলবে যেটা কি জিনিস। আরেকটা সেট অফ স্টুডেন্টসকে আমি টেস্ট চেনানো শিখে দিয়েছি কাজ, যে সেটা খেয়ে মুখে লাগিয়ে বলবে যে এটা কি খাবার। বুঝতে পারলেন? একটা সেট অফ এআই মডেল দেখা শিখবে, দেখাটা অবশ্য অলরেডি রয়েছে, এক্সিস্ট করে, আমরা সেই জায়গায় রিসার্চে অনেক দূর পৌঁছে গেছি। তবুও রিসার্চের জায়গা তো শেষ হয় না, থিংস ক্যান বি মেড বেটার অ্যান্ড বেটার। তারা আরো হায়ার লেভেলে ওটা নিয়ে কাজ করবে। মোরাললেস, প্রত্যেকটা স্টুডেন্ট উইল লার্ন হাউ টু ট্রেন এআই মডেলস এবং তারা যখন মানে গ্র্যাজুয়ালি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবে, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাবে, এগুলোকে জোড়া দিয়ে ডে বাই ডে আমাদের যে রোবট, ইউএম থেকে যে রোবট তৈরি হয় রেগুলার বেসিসে, দ্যাট রোবট উইল বি মোর অ্যান্ড মোর কেপেবল। আপনি যদি আসেন আমাদের ক্যাম্পাসে, আপনি দেখবেন দ্য রোবট উইল বি ডান্সিং, রোবট উইল ওয়েলকাম ইউ, আপনাকে হ্যালো করবে, ওয়েলকাম করবে, ডান্স করে দেখাবে, আপনাকে স্যালিউট করবে, সমস্ত রকম যা যা সম্ভব আপনি দেখবেন করছে, এবং সেগুলো সব আমাদের স্টুডেন্টদের বানানো। আমাদের স্টুডেন্টরা ড্রোন বানাচ্ছে রেগুলার বেসিসে, আমি যেটা একটু আগেও বলছিলাম। এরকম বিভিন্ন রকমের জিনিস আমাদের স্টুডেন্টদের আমরা শেখাই, যাতে তার প্লেসমেন্টে কখনো কোনো অসুবিধা না হয়। এন্টারপ্রেনিয়রশিপের জন্য এন্টারপ্রেনিয়রশিপ কোর্স ইজ দে আর ইন্টিগ্রেটেড ইন দ্য সিলেবাস। সেই এন্টারপ্রেনিয়রশিপের এনাফ নাম্বার অফ পরীক্ষা দিয়ে বেরোবে, যাতে কিন্তু সে ভবিষ্যতে যখন ফাইনাল ইয়ার থেকে বেরোচ্ছে তার নিজের একটা কোম্পানি থাকবে। প্রত্যেকটা স্টুডেন্ট উইল হ্যাভ আ কোম্পানি রেজিস্টার্ড ইন হিজ অর হার নেম। এবার সে সেটা চালাতে চাইলো চালাতে চাইলো না, সেটা তার কথা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা হয়তো চাকরির জন্য ইন্টারেস্টেড হবে। যতই আমরা এন্টারপ্রেনিয়রশিপ করে চাই, আজও তো 80-90% স্টুডেন্টসরা জবেই যেতে চায়, তাকে আমরা কোনোভাবে আটকাই না, সে জবেই যাক, কিন্তু তার নামে কিন্তু একটা রেজিস্টার্ড কোম্পানি থাকলো। এবার সে সেটা চালাবে না, তার জুনিয়র সেটা টেক আপ করে নেবে। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট উইল হ্যাভ আ কোম্পানি অফ হিজ অর হার নেম, এবং পুরো এন্টারপ্রেনিয়রশিপ কোর্সটা সে তার সিলেবাসের মধ্যে ইন্টিগ্রেটেড সে শিখে বেরোবে, ইফ হি অর শি ওয়ান্টস টু বিকাম অ্যান এন্টারপ্রেনিয়র। আমি খুব গর্বের সাথে বলবো, আমাদের এখান থেকে যত এন্টারপ্রেনিয়র তৈরি হয়, পুরো জয়পুরে আপনি আর কোনো জায়গা থেকে পাবেন না, সব জায়গায় অ্যাড করলেও এত পাবেন না। আপনি যে বিভিন্ন বণিক সভাতে যান, তারা কি এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চায় না? এই বিষয়গুলো আমার থেকে জানতে চায়, নিশ্চয়ই চায়, বলিও তো, তাই জন্যই তো লোকে জানে যে ইউএম জয়পুর ইজ ওয়ান অফ দ্য টপ 5 নেমস যদি রাজস্থানে নেওয়া হয়। রাজস্থান কেন, ইন্ডিয়াতে ধরুন। আর রিসার্চের দিক দিয়েও যদি যেসব স্টুডেন্টরা বিদেশে যেতে চায়, তাদের জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এক বা একাধিক কনফারেন্স আমরা অর্গানাইজ করি। কিছু কিছু ডিপার্টমেন্টে একাধিক, কিছু কিছু ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট একটা কনফারেন্স আমরা অর্গানাইজ করি, যেখানে স্টুডেন্টরা রিসার্চ পেপার পাবলিশ করে এবং সেই রিসার্চ পেপার তারা প্রেজেন্ট করে বড় বড় নোবেল লরিয়েটদের সামনে। স্টুডেন্টদের অপরচুনিটিস আছে, তারা বিদেশে যায়। অনেক স্টুডেন্ট প্রফেসর ডক্টর রাজীব গাঙ্গুলি একসাথেই ওটাতে নিয়ে যান, সেখানে থাইল্যান্ডে যায়। আমার সাথে অনেক স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় যায়। প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা বিদেশে যায়, সেখানে গিয়ে বিদেশি প্রফেসরদের সাথে কথা বলে আসে, তাদের আন্ডারে কিছু ট্রেনিং নিয়ে আসে, যাতে ভবিষ্যতে তারা বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করতে পারে। এবং যারা বিদেশে যেতে পারে না, তাদের জন্য যে কোনো ফরেন ইউনিভার্সিটির n নাম্বার অফ কোর্সেস একটা স্টুডেন্ট ফ্রি অফ কস্ট করতে পারে। মানে তাকে যদি ফ্রি অফ কস্ট, সে যদি MITর 10টা কোর্স করতে চায়, হার্ভার্ডের 15টা কোর্স করতে চায়, সে 4 বছরের মধ্যে n নাম্বার অফ কোর্সেস সে করতে পারে। এইটা আমাদের সুবিধা, ফ্রি অফ কস্ট করতে পারে, যার জন্য আমরা কিন্তু ক্রোর্স অফ রুপিস স্পেন্ড করি, বাট স্টুডেন্টসরা সেগুলো সব ফ্রি অফ কস্ট করতে পারে। এই সব দিকগুলো আমরা খেয়াল রাখি, একটা কমপ্লিট স্টুডেন্ট বানাই, এনশিওর করি সে যেন জীবনে সাকসেসফুল হয়। একটা স্টুডেন্টও, আমি মনে করি অ্যাজ ভাইস চ্যান্সেলর অফ দ্যাট ইউনিভার্সিটি, একটা স্টুডেন্টও যদি অসফল হয়ে বেরোয়, তাহলে সেটা আমার ফেলিয়ার আমি মনে করি, এবং আমি এনশিওর করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন সাকসেস নিয়ে প্রপারলি সাকসেসফুলি করতে পারে। প্রফেসর গাঙ্গুলি, প্রফেসর চ্যাটার্জির কাছ থেকে তো শুনলাম, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে এই যে স্টুডেন্টদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রসঙ্গ তুললেন, আপনি নিজে সিঙ্গাপুরে গেছেন, ইয়েতে গেছেন, আপনার থাইল্যান্ডে গেছেন, মানে কি কাজটা কি করেছেন সে? দেখুন, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা যখন ছাত্রদের নিয়ে যাওয়ার আগে একটা প্রিপারেশন থাকে। আমরা তো এখানে এইসব কাটিং এজ টেকনোলজিগুলো পড়াচ্ছি, কিন্তু বোদ্দা ইউনিভার্সিটি, হ্যাঁ, আমরা ইউএম জয়পুর সম্পর্কে যা যা শুনলেন, ইউএম কলকাতা, আমাদের সিস্টেমটা সব জায়গাতে একই। বেশ, একটাই ব্যাপার, আমাদের ইউএম জয়পুরে সব ছেলেমেয়েরা রেসিডেন্সিয়াল থাকে, আমাদের এখানে কিছু থাকে, কিছু বাড়ি থেকে যাতায়াত করে, বাট প্যাটার্ন অফ এডুকেশন, স্ট্রাকচার, সিস্টেম প্রতিটা জায়গায় সেম। তাই আমি আর ওই জিনিসগুলো রিপিট করছি না। ইটস এ ফিলোসফি অফ দ্য গ্রুপ উইথ হুইচ উই আর রানিং। আমরাও এখানে আমাদের প্রতিটি ছেলে যাতে এমপ্লয়েবল হয়ে বেরোয়, তার আইদার চাকরি থাকবে, বা সে হায়ার স্টাডিজে যাবে, বা সে এন্টারপ্রেনারশিপ করছে।
মানে কেউ একটা ডিগ্রি কাগজ নিয়ে বেরিয়ে চলে গেলো, হাতে কিছু নেই, আমরা সেটা মানে তাকে আমরা গ্রুম করে তৈরি করে তবেই ছাড়বো একদম। এটা আমাদের একদম জোরপূর্ণ, এটা আমাদের সিস্টেম। এবারে এখন আমাদের টেকনোলজির গ্রোথটা যেভাবে হয়েছে, আমরা বলি না বিশ্ব নাগরিক, গ্লোবাল সিটি। হ্যাঁ, আমরা আজ এখানে যা করছি, আমাদের কমিউনিকেশন এত উন্নত, আমেরিকায় কিছু হলে 1 মিনিটের মধ্যে আমরা জেনে যাচ্ছি কি হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে সেটা সারা পৃথিবীতে জেনে যাচ্ছে। সুতরাং ঘরে আমরা করছি ঠিক আছে, কিন্তু বাইরের পৃথিবীটা কেমন, ইন্টারন্যাশনালাইজেশনের কথা আমরা বলছি, কিন্তু সত্যি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেমন, তাদের পড়ানোটা কেমন, তাদের অধ্যাপকরা কেমন, সেখানে কিভাবে পড়াশোনাটা হয়, কিভাবে কাজ হয়, এই এক্সপোজারটা দেওয়ার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। কোনোটা 7 দিনের প্রোগ্রাম 1 উইক, কোনোটা আরেকটু এক্সটেন্সিভ 2 উইকস, কোনোটা আরেকটু এক্সটেন্সিভ 1 মান্থ। ইনফ্যাক্ট আমরা এখন ডুয়াল ডিগ্রি প্রোগ্রামের দিকেও যাচ্ছি, যে ফাইনাল সেমিস্টারটা তারা বাইরে কাটিয়ে আসলো। তো আমরা প্রাইমারিলি ছাত্রদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন পড়ছে, তাদেরকে প্রাইমারিলি আমরা প্রথম অবস্থাতেই নিয়ে যাচ্ছি। ও যখন একটা বাইরের ইউনিভার্সিটিতে যাচ্ছে, প্রথমে এখান থেকে ধরুন আমি সিঙ্গাপুর বা এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ড যার কথাই বলি, ও যখনই গেল একটা সম্মিলিত একটা টিম হিসেবে যাচ্ছি আমরা, একটা ইন্টারন্যাশনাল লোকেশন, যখনই পৌঁছলো অন্য দেশ, তারা দেখে যে এই দেশটা আলাদা, এর চলাফেরাটা আলাদা, ক্লাস শেখাগুলো তো পরে, দে লার্ন ফ্রম দ্য কান্ট্রি। যেমন ধরুন সিঙ্গাপুর বা থাইল্যান্ড, ওখানে কাগজ কেউ রাস্তায় ফেলে না, কেউ নোংরা করে না, গাড়িতে কেউ হর্ন দেয় না। হর্ন দেয় না? না, হর্ন দিল মানে সেটা 1 in a million ঘটনা, মানে যাকে হর্ন দিল সে অপমানিত বোধ করল। ইটস লাইক দ্যাট, সাইলেন্ট। ঠিক আছে, এই কালচার আমার এখানে তো জ্যামের মধ্যেও লাল সিগনালে হর্ন দিয়ে আছে। এই যে কালচারাল ডিফারেন্সেস, আমরা যদি থাইল্যান্ডে যাই, এআইটিতে আমরা গিয়ে দেখেছি কেউ কাউকে আপনি এই যে চিৎকার করে, এরকম ভাবে কেউ কাউকে চিৎকার করে ডাকে না, সামনে চলে যায়, ও কাছে চলে গিয়ে আসে। চিৎকার ব্যাপারটা ওদের কালচারে নেই। চিৎকার করলো মানে সেটা একটা বিভীষিকা ব্যাপার হলো একদম। মানে তো কালচারালি ব্যাপারগুলো ডিফারেন্ট। এবং ওরা যেমন বলে, যেমন আমরা এআইটিতে গেলাম, ওরা তুমি লোকের চোখের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ওরকম দেখবে না, দে ফিল স্কেয়ার্ড অর ইনসাল্টেড, সামথিং লাইক দ্যাট। তো কোড অফ কন্ডাক্ট কি হবে, একটা উন্নত দেশ কেন উন্নত সেটা সম্যক ধারণা হয়। তারপর তারা ইনস্টিটিউটে যাচ্ছে, ইনস্টিটিউটে গিয়ে তারা থাকছে, সেখানে অধ্যাপকরা ক্লাসে এসে পড়াচ্ছেন। একটা অদ্ভুত ব্যাপার, এই যে স্যার যেমন বলছেন এআই, এমএল, মেশিন লার্নিং এগুলো নিয়ে, আমি নিজে একটা সেশন অ্যাটেন্ড করছিলাম এআইটি থাইল্যান্ডে। তো ওখানে প্রফেসর পিল্লাই একটু সেশন নিচ্ছিলেন মেশিন লার্নিং এর উপর। তো উনি এই ছাত্রদের পড়াতে এমন একটা জায়গায় নিয়ে চলে গেলেন যে ছাত্ররা একদিনের মধ্যে তারা একটা প্রোডাক্ট তৈরি করে ফেললো। কিরকম ধরুন, আমাদের একটা মোবাইলের দোকান আছে, আমি একটা ছোট এন্টারপ্রেনার, আমার একটা মোবাইলের দোকান আছে। তো আমার মোবাইলের দোকান, অনেক রকম মোবাইল বিক্রি হচ্ছে, খুব চালু দোকান। এবারে আমার পক্ষে অ্যানালিসিস করে আমি হয়তো অতটা বুঝতে পারছি না কোন স্টকটা বেশি রাখবো, কোনটা বেশি বেরোচ্ছে, কম বেরোচ্ছে। তো একটা ছোট্ট সফটওয়্যার উনি করালেন, এবং ছেলেরা বিকেল 5টায় ক্লাস শেষ হলো, পরদিন সকাল 10টায় বললো আজকের দিন, মানে তুমি কখন করবে জানি না, রাত জেগে দিন জেগে তোমার এটা করতে হবে। ছেলেরা রাত জেগে দিন জেগে বেশি খাড়া করে ফেললো। পরদিন তারা গিয়ে ডেমনস্ট্রেট করছে যে তার কাছে অ্যানালিটিক্স থাকছে যে এই মডেলগুলো বেশি বেরোচ্ছে এবং স্টক কি আছে, এবং কোনটা স্টক ক্রমশ কমে গেলে সেটা অ্যালার্ম দিচ্ছে যে এই মোবাইলটা বেশি বিক্রি হচ্ছে, কিন্তু তোমার স্টক একটা এরকম করলো। আরেকজনকে দিয়ে করালো একটা ছোট, আমার একটা কাফে আছে, কাফে ম্যানেজমেন্ট সিস্টেম, এবং সেখানে অ্যানালিটিক্সগুলো করে এবং ছেলেমেয়েরা সেটা করে ফেললো। অর্থাৎ পড়ানোটা না, ওই যে আমরা যেটা বলছিলাম প্রবলেম সলভিং, শুধু এটা কেতাবি কিছু পড়ানো তা না, করে এটার ব্যবহারিক প্রয়োগটা কীরকম, এবং সেখান থেকে কোম্পানি তৈরি করার মতো একটা জায়গায় তারা চলে এলো 2 দিন 3 দিন ক্লাস করে। এই প্রোডাক্টটা তৈরি করে দেখেন, সেল ইট, ইটস এ সেলেবল প্রোডাক্ট, এন্টারপ্রেনারশিপ যারা উৎসাহী তারা করতে পারবে। এই যে এক্সপোজারটা, এই এক্সপোজারটা আমরা ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং স্যার যেটা বললেন হায়ার স্টাডিজ, ওখানে গিয়ে অনেক প্রফেসররা পড়াচ্ছেন, তার সাথে 1-to-1 ইন্টারাকশন করছে, ক্লাস হয়ে গেল পরে কথা বলছে স্যার আমার এরকম হায়ার স্টাডিজ আছে, এরকম হচ্ছে। তো যারা গ্র্যাজুয়েশন করছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ সিডনি, তারপরে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ব্যাংকক, এই সব জায়গাতে, এবং ইউরোপ, আমেরিকার বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা যাচ্ছে। তারা অলরেডি মানে সে যে টিচারকে চেনে তো বটেই, টিচারও স্টুডেন্ট সম্পর্কে জানেন, দে ফিল ইন্টারেস্টেড, না এই ছেলেটা ভালো, তাদেরও ইন্টারেস্ট আছে একটা ভালো ছেলেকে না। সো এই যে সিনার্জিটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ ক্রিয়েটিং আ বিগ চেঞ্জ। এবং আমাদের ইনস্টিটিউট লেভেল থেকে মোটামুটি বছরে মানে 500-700 ছেলে মেয়ে অল ডিফারেন্ট জায়গায় যায়। আমি একটা খুব মজা করে একটা কথা বলি যে অন্যান্য জায়গা থেকে কেউ 1-2 জন বিদেশে তারা দেয়, আমার ক্যাম্পাসে
মানে বিদেশে যায়নি এরকম শিক্ষকের সংখ্যা খুব কম, এবং বিদেশ ঘুরে আসেন এরকম ছাত্র সংখ্যা খুব কম। ও বাবা, মানে বিদেশ যাওয়াটা খুব ইজি ব্যাপার, এবং সেখানে গিয়ে কি শিখে এলো সেটা হচ্ছে ব্যাপার। আপনি ভাবুন, প্রত্যেক বছর যদি 500-600 ছেলে মেয়ে যায়, তো আমার ক্যাম্পাসে তো 2000-এর উপর ছেলে মেয়ে আছেই যারা অলরেডি বিদেশ ঘুরে এসেছে। প্রত্যেকটা ট্রিপে 4-5 জন মাস্টারমশাই 5-7 জন করে যাচ্ছেন, তো বাই রোটেশন অনেকে যাচ্ছেন। তারপর 50-100 জন মাস্টারমশাই তারা তো অলরেডি বিদেশ ঘুরেই এসেছে। তো ইটস আ ভেরি কমন ফেনোমেনা। মাস্টারমশাইদেরও অ্যাডভান্টেজ হচ্ছে, তারা যাচ্ছেন ওখানে প্রফেসরদের সাথে তারাও কোলাবোরেট করছেন, একটা রিসার্চ ওয়ার্ক তারা জয়েন্টলি শুরু করলেন। অর্থাৎ আমার পাবলিকেশন, আমার রিসার্চ অ্যাটমসফিয়ারটাও স্ট্রং হয়ে যাচ্ছে। এই সব মিলিয়ে আমি হচ্ছে আমরা যে স্টেপে প্রত্যেকটা থট অফ এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। একদিন এগুলো আসেনি, আমাদের অনেক কাঠখড় পুড়িয়ে এগুলো হয়েছে, এবং এগুলো রেজাল্টস আমরা এখন পেতে শুরু করেছি। আমাদের লাস্ট ইয়ারে ইউএমএ 1500+ স্কোপাস পাবলিকেশন হয়েছে। সো উই আর নাও আ রিসার্চ ইউনিভার্সিটি অলসো। আমি স্যার যেটা দেখলাম যে বিগত যে বইমেলা, সেই বইমেলাতে অস্ট্রেলিয়া থেকে একজন শিক্ষিকা এসছেন আর কি। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে আমার ভালো লাগছে, আমার ভীষণ এই যে ব্যাপারটা, আপনারা যেমন বাইরে যাচ্ছেন, বাইরে থেকেও বহু প্রফেসর এসে তো আপনাদের এখানে পড়াচ্ছে, স্পেশালি জয়পুরের কথাটা ওনার মুখ থেকে শুনেছি। জয়পুরে আমাদের অনেক টিচার আসে বাইরে থেকে পড়াতে। আমরা ফ্রান্স থেকে এসছে, বা লন্ডন থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকেও এসছে, এরকম বিভিন্ন প্রফেসরসরা আসে পড়াতে। যেটা হয় ওদের, মানে অনেক সময় যেটা হয়, ওরা না 12 মাসের মধ্যে 11 মাস কাজ করে, আর 1 মাস ওদের মানে একটা ছুটি থাকে। সেই সময়টা আমরা টার্গেট করি, সেই সব টিচারকে যদি আমরা কথা বলে নিয়ে আসতে পারি, তো তারা আসে, তারা এসে স্টুডেন্টদের সাথে থাকে, অনেকটা টাইম থাকে, মানে পড়ায়। ওখানে আমাদের থাকার ব্যবস্থাটা রয়েছে এরকম যে ক্যাম্পাসের মধ্যেই গেস্ট হাউস রয়েছে, সেখানে থাকে, এবং তারা মানে অনেকটা মিলেমিশে থাকে, এবং ফ্যাকাল্টিরাও তাতে তাদের থেকে অনেক বেনিফিট পায়, আবার স্টুডেন্টরাও তার কাছ থেকে শিখতে পারে। ফলে একটা ওই কালচারাল এক্সচেঞ্জও হয়, এবং শেখাটাও তাদের লেভেলে, তারা কি বানাচ্ছে সেটা শিখলো, শিখে সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করলো, এই সুযোগ সুবিধাগুলো আছে। ওই যে আমি বলছিলাম না, অনেক স্টুডেন্টের তো দেখুন একটা এরকমই থাকে যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব, আমার হায়ার স্টাডিজটা করব। ফলে সেই টিচাররা যদি বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করতে চায় স্টুডেন্টরা, তাহলে তার একটা কোনো বিদেশের সাথে যদি কানেকশন থাকে, কোনো টিচারের সাথে তার যোগাযোগ থাকে, তাহলে সেটা তার পক্ষে অনেক ইজি হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে তো শেষ করতে হচ্ছে, এবং আপনাদেরকে যদি পারিতে আমরা দেখিয়ে নিচ্ছি যে অস্ট্রেলিয়া থেকে যিনি এসেছিলেন, যে শিক্ষিকা, তার ছোট্ট একটু অংশ। Introduce yourself, and you are from Australia. You are basically a lawyer, at the same time a teacher or faculty of some institute there. Tell something detail on it. I am actually a member of the Institute of Patents and Trademarks Attorneys in Australia and the Trans-Tasmania IP Board. So intellectual property has been being my research topic for more than perhaps 25 years or something like this, and now I'm moving towards global commons. And I have really the honor to be here at the University of Engineering and Management. There has been such a very good experience. For 2 years ago I came for 3 months, and now I'm repeating the dose, and I'm very, very happy to meet the most of the staff and the Chancellor as well. That was lovely to... Yeah, the Chancellor Chakrabarti. শেষ করলাম আজকের মতন। নমস্কার। নমস্কার। নমস্কার।